প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন গ্রামীণ ফোন জিরো আওয়ারে। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাহুল রাহা এবং আমাদের আজকের অতিথি শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক মোহাম্মদ এ আরাফাত। আরাফাত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং গভীর রাত আসার জন্য সবসময় কৃতজ্ঞতা জানাই। আপনি ব্যতিক্রম নন, আপনাকে জানাচ্ছি। এ হচ্ছে মোটামুটি শিরোনাম, এবং শিরোনামগুলোর ভিতরে একটা বিদ্যুতের প্রসঙ্গ ছিল, সেটি দিয়ে শুরু করতে হবে। আজকে এডিপি, একটি সংশোধিত এডিপি অনুমোদন করা হয়েছে এবং সেখানে বিদ্যুৎ খাতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সাম্প্রতিককালে কিন্তু বিদ্যুৎ পরিস্থিতি বেশ খারাপ, বিদ্যুৎ থাকে না, অনেকে বলেন যে বিদ্যুৎ আসে। সরকারের গত 3.5 বছরের নানা ধরনের উদ্যোগ নেওয়ার পরও কুইক রেন্টাল, যেহেতু আমি এই প্রসঙ্গটা আপনাকে কেন তুলছি এই জন্য যে আপনি এই বিষয়টি নিয়ে যথেষ্ট পড়াশোনা করছেন বলে এটা নিয়ে গবেষণা করছেন। উদ্যোগ নেওয়ার পরও এই পরিস্থিতিটা কেন হলো? আপনি কেন মনে হয় এই লোডশেডিংটা কেন? না, ভেরি ট্রু। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে কি, আমরা কোন দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখব। প্রথমে আমি একটি প্রেমিস পরিষ্কার করতে চাই, সেটা হচ্ছে যে গোটা বাংলাদেশে আমরা জানি যে 50% মানুষ আমরা বিদ্যুতের সুবিধাটি পাই, বাকি 50% মানুষ বাংলাদেশে বিদ্যুতের সুবিধা বঞ্চিত। কাজে বিদ্যুৎ নিয়ে আমাদের যে অভিযোগ, এই 50% মানুষ যারা বিদ্যুৎ সুবিধা পায় আমরাই কিন্তু বিদ্যুৎ নিয়ে অভিযোগগুলি করি। বাকি 50% মানুষ যারা সবচেয়ে হতদরিদ্র, সবকিছু থেকে সুবিধা বঞ্চিত, তারা কখনো কোনো অভিযোগ করেন না, কারণ তারা কোনো বিদ্যুৎ কখনো পান না। এখন মজার ব্যাপার যেটি ঘটেছে, এটি সত্য কথা যে 2009 সালে এই এখনকার যে গভর্নমেন্ট, ওনারা যখন আসেন ক্ষমতায়, আসার পর থেকে ডে 1 থেকে আমরা দেখেছি যে 1 ঘন্টা ইলেকট্রিসিটি থাকে, 1 ঘন্টা থাকে না, এবং কি একটা সিচুয়েশন আমরা পড়ে গিয়েছিলাম। এবং এটির কারণটা আমরা জানি যে পিছন দিকে দীর্ঘ সময় ধরে একটা কন্টিনিউশন ছিল না, একটা বড় গ্যাপ পড়ে যাওয়ার ফলে হুট করে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা বড় গ্যাপ তৈরি হয়, যার কারণে এই সিচুয়েশনে পড়ে গেলাম। তারপর আমরা জানি যে কিছু শর্ট টার্ম মেজার নেওয়া হলো, কুইক রেন্টাল, যেগুলো নিয়ে অনেক অভিযোগ ওঠে, যেগুলো নিয়ে আমি কিছু বলতে চাই আজকে, এবং কিছু মিড টার্ম, কিছু লং টার্ম পরিকল্পনায় গভর্নমেন্ট এগিয়েছে। এবং গত 28শে মার্চ সর্বশেষ যেটি উদ্বোধন করলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেটিকে যদি আমরা ধরি, যেটি জাতীয় গ্রিডে দিয়েছে সেই কেন্দ্র থেকে, তাহলে টোটাল 3600 মেগাওয়াট বিদ্যুৎ নতুনভাবে সংযুক্ত হয়েছে 2009 থেকে 2012 আজকে যখন কথা বলছি এই সময় পর্যন্ত জাতীয় গ্রিডে। কিন্তু প্রশ্ন হতে পারে, তাহলে আমাদের এই লোডশেডিং কেন হচ্ছে? তার আগে প্রশ্ন হতে পারে, তাহলে এখন টোটাল ন্যাশনাল গ্রিডের সাপ্লাই কত? এই বিষয়টি, হ্যাঁ, এই বিষয়টি ডিমান্ড কত, সাপ্লাই কত? হ্যাঁ, এখানে আপনাকে বলি, ইনস্টল ক্যাপাসিটি আমাদের টোটাল 8300, কিন্তু ইনস্টল ক্যাপাসিটি 8300 হলো, জেনারেশন ক্যাপাসিটি হচ্ছে 6700। কারণ আপনার 20 to 25% আপনার যে ইনস্টল ক্যাপাসিটি, তার চেয়ে 20 to 25% কম আপনি জেনারেট করতে পারেন। কারণ 20 to 25% এটা পৃথিবীর সব দেশে সবসময় আপনার মেইনটেনেন্সের জন্য অলওয়েজ এটা একটা বাফার থাকে, যার কারণে আপনি এটা পারেন না। কিন্তু আমাদের যে 67,000 যেটি আছে, তার মধ্যে আপনার 800 থেকে 900 মেগাওয়াট সরকারি স্থায়ী প্ল্যান্ট যেগুলো বসে আছে শুধুমাত্র গ্যাসের অভাবে। আমাদের গ্যাস এনাফ নেই বলে আমরা এগুলো চালাতে পারছি না, প্ল্যান্ট কিন্তু আছে। এই হচ্ছে অবস্থা। কিন্তু এখন আসুন আমি ওই বিষয়টাতে আসতে চাই যে এত যে 3600 মেগাওয়াট বিদ্যুৎ অ্যাড হলো, তাহলে কেন লোডশেডিং হচ্ছে? এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে গত 3 বছরে কিন্তু পুরনো যে প্ল্যান্টগুলি ছিল, আমি একটা হিসাবে দেখেছি যে তার 23% প্ল্যান্ট যেগুলোর বয়স 30 থেকে 35 বছর উপরে, এবং এগুলো কিন্তু ডেপ্রিসিয়েট করেছে ড্রাস্টিক্যালি, এবং যার ফলে সাপ্লাই এন্ডে একটা সমস্যা তৈরি হচ্ছে। তারা কিন্তু যেটা প্রডিউস করতে পারতো এই প্ল্যান্টগুলি, সেগুলো পারছে না, অনেক কমে গেছে। এবং আপনি যতই মেইনটেনেন্স করেন, একটা বয়সীমা থাকে কিছু প্ল্যান্টসে, এটি একটি সমস্যা। আরেকটি বড় যেটি হচ্ছে সেটা হচ্ছে ডিমান্ড অনেক বেড়েছে। আচ্ছা, কিভাবে ডিমান্ড বেড়েছে? ডিমান্ড দুভাবে বাড়তে পারে। একটা হচ্ছে নতুন ডিমান্ড, যেগুলো আপনি সংযোগ না দিয়ে সেই ডিমান্ডকে আপনি মিটিগেট করবেন। আর একটা হচ্ছে সংযোগ যেগুলো আছে এর ভিতরে ডিমান্ড বাড়া। কিভাবে? যেমন ধরুন, আপনি একটু চিন্তা করে দেখুন, কত নতুন নতুন যে কোম্পানি আসছে যারা রেফ্রিজারেটর বিক্রি করছে, আপনার আয়রন করে ইস্ত্রি বিক্রি করছে, মাইক্রোওয়েভ বিক্রি করছে। বাংলাদেশের গ্রামান্তরে পর্যন্ত আপনার এই ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিন্তু এখন অনেক কিনছে, এবং এইগুলো কিন্তু মানে শোকেসের মতো সাজিয়ে রাখার জন্য না, তারা কিন্তু ইলেকট্রিসিটি কনজাম্পশন বাড়াচ্ছে। আপনি যদি দেখেন যে সেলস গুলি কত হয় প্রত্যেক বছর, কি পরিমাণে, যে রেফ্রিজারেটর, ফ্রিজ, এয়ার কন্ডিশন তো আছেই, প্রচুর বেড়েছে। তারপর আপনি সেলফোন চিন্তা করেন যে কি পরিমাণ সেলফোন বেড়েছে, যেগুলো আমরা কিন্তু আপনার চার্জ করি এই ইলেকট্রিসিটি দিয়ে। তারপর আছে আবার নতুন একটি ফেনোমেনা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে এখন এক্স্যাক্টলি যে ইলেকট্রিসিটি দ্বারা চালিত যে ব্যাটারি বাইক, যার কারণে হচ্ছে কি যে ইলেকট্রিসিটি কনজাম্পশনটা ওই যে সংযোগ এরিয়ার মধ্যে প্রচুর বেড়েছে। তো সাপ্লাই এন্ডে একটা টাইট সিচুয়েশন তৈরি হয়েছে, ডিমান্ড এন্ডে বেড়েছে, কিন্তু এই দুটো কিন্তু মাইনর রিজন। থার্ড যে রিজনটা আপনাকে আমি বলবো, সেটা হচ্ছে মেইন রিজন যে আজকে এখন আমরা লোডশেডিং ফেস করছি। সেটি হচ্ছে গত 7-8 মাসে, অবশ্যই 2009 থেকে যে প্রিপারেশন নিয়েছে এই গভর্নমেন্ট, নেওয়ার ফলশ্রুতিতে একটা পর্যায়ে এসে গত 7-8 মাসে এই গভর্নমেন্ট, আমার কাছে একটি হিসাব আছে, আপনার টোটাল 21,18,571টি নতুন সংযোগ দিয়েছে।
এই যে আপনাকে বললাম 50% মানুষ বিদ্যুতের আওতার বাইরে, এর মধ্যে দেখেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে 13,76,681টি সংযোগ দিয়েছে, এবং আপনার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাধ্যমে 4,78,989টি সংযোগ দিয়েছে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির মাধ্যমে 82,916টি সংযোগ দিয়েছে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির মাধ্যমে 74,636টি সংযোগ দিয়েছে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের মাধ্যমে 1,05,348টি সংযোগ দিয়েছে। টোটাল 21,18,571। আপনি প্রত্যেকটা সংযোগের সুবিধাভোগী যদি 5 জন গড়পড়তা হয়, তাহলে 1 কোটির উপরে মানুষ নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে এই বিদ্যুতের সুবিধা নিতে। এখন আপনি চিন্তা করে দেখুন, আমি হিসাব করে দেখেছি, আমরা যদি এদেরকে অন্তর্ভুক্ত না করতাম, তাহলে কিন্তু আমরা যারা বিদ্যুতের সুবিধাভোগী, আমরা কিন্তু এই লোডশেডিং ফেস করতাম না। কিন্তু একটি গভর্নমেন্ট, আমি যেটি মনে করি ন্যায্যভাবে তারা যেটি করেছে, তারা তো শুধু এই 50% সুবিধাভোগী মানুষের জন্য না, আমাদের রিসোর্স কম আছে, যতটুকু আমরা বৃদ্ধি করেছি আছে আমাদের, আমরা সবাই ভাগ বাটোয়ারা করে নিতে চাই। আমারও কিছু কষ্ট হবে, নতুন যারা নিয়েছে তারাও কিন্তু আমরা যদি ধরেন 1 ঘন্টা পর পর কারেন্ট যায়, তাহলে আমরা 24 ঘন্টায় 12 ঘন্টা পাই, এবং তাতে আমরা অখুশি। কিন্তু নতুন যারা আওতাভুক্ত হয়েছে, এই মানুষগুলি 24 ঘন্টায় 4 ঘন্টা পেয়েও তারা খুশি, কারণ তারা পাচ্ছে। এবং বিভিন্ন গ্রামাঞ্চলে আপনি যে দেখবেন, নতুন ভাবে এরিয়াগুলোকে এই বিদ্যুৎ কানেকশন আওতায়। আমি আপনার ব্যাখ্যাতে আমি সন্তুষ্ট, যারা বিশেষজ্ঞ সন্তুষ্ট, কিন্তু যার বিদ্যুৎ নেই তার পক্ষে কি সন্তুষ্ট হওয়া সম্ভব? না, আমি এখানে সেটাই বলবো যে আমাদের ফলে এই ক্রোধ, তো এই যে বিক্ষোভ, এই যে ক্রোধ, সেটা তো সরকারের উপরে গিয়ে পড়বে, যে সরকার 3.5 বছরের পুরনো। এখানে সরকারের যেটি করতে হবে, সরকারের তার যে ন্যায্যভাবে সে যে কাজগুলি করার চেষ্টা করছে, জনগণকে একইভাবে মাথায় নিয়ে গোটা দেশের সমস্ত জনগণকে, এখানে আমাদের একটু সেলফলেসই চিন্তা করতে হবে। আমরা কিন্তু একটা ট্রানজিশন দিয়ে যাচ্ছি। বাংলাদেশে কিন্তু এই বিদ্যুৎ জনিত সমস্যা একটা প্রকট আকার ধারণ করেছিল। এখন আমরা কিন্তু একটা বিভিন্ন ধরনের আপনার মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে, জ্বালানি বহুমুখী করার একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে, এর মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। তো এই সময় আপনি যে চিন্তাধারার কথা বলছেন, সেটি যথেষ্ট সফিস্টিকেটেড সোসাইটির চিন্তা ভাবনা। আমরা তো এখনো সেই দ্বান্দ্বিক সমাজেই রয়ে গেছি, সেই সংঘাতের সমাজেই রয়ে গেছি। এখানে আরেকটি কথা আপনি যতই বললেন না কেন, কিন্তু এটা বিরোধী দলের জন্য আন্দোলনের একটা ইস্যু, এটি সংবাদপত্রের জন্য এটা রিপোর্টিং এর সাবজেক্ট। এখানে আপনাকে আরেকটা জিনিস বলে দেখুন, খুব কত ইন্টারেস্টিং দেখেন যে সরকার বিদ্যুতের দাম বাড়াচ্ছে। এই বিদ্যুতের দাম বাড়াতে গেলে আমরা কিন্তু প্রচন্ডভাবে বিক্ষুব্ধ হচ্ছে। কিন্তু আপনাকে একটা ছোট্ট হিসেব যদি আমি দিই, ইকুয়েশনটা, সরকার যে বিদ্যুতে যে ভর্তুকি দেয়, এই পুরো টাকাটা কিন্তু জনগণের টাকা, রাইট? সরকার কিন্তু আকাশ থেকে টাকাটা পায় না, জনগণের টাকায় ভর্তুকি দেয়। এই যে দেখুন, তাহলে যে 50% মানুষের কথা বললাম যারা বিদ্যুৎ পায় না, তারা এই ভর্তুকির 1 পয়সাও কিন্তু ভাগে পায় না। বাকি 50% মানুষের মধ্যে 40% মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা কিন্তু সরকার যে বিদ্যুতের সরবরাহ করে তার মাত্র 20% ব্যবহার করে। আর যে মানে সবচেয়ে ধনী শ্রেণী 10% মানুষ, তারা 80% বিদ্যুৎ ব্যবহার করে। তার মানে ভর্তুকির পুরোটা কিন্তু খেয়ে ফেলে সবচেয়ে রিচ যারা ধরেন গুলশান, বনানী, বাড়িধারা এইসব অভিজাত এলাকায় বসবাস করে, 10টা থেকে 11টা 12টা এসি চালান, তাদের ইলেকট্রিসিটি বিল আসার কথা 60,000 65,000 মাসে, তারা 16,000 17,000 পে করেন, বাকিরা গভর্নমেন্ট ভর্তুকি দিয়ে পে করেন। এখানে যে কুইক রেন্টাল যেগুলো এনেছেন সরকার, যেগুলো বিদ্যুতের ঘাটতি মেটানোর জন্য হঠাৎ করে করেছেন, তাদের পিছনে কিন্তু ভর্তুকি দিতে গিয়ে বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে। একদিকে লোডশেডিং, এখানে আমি নিয়ে আসছি আপনাকে বিষয়টি, এটা কিন্তু সবার সাথে একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। প্রথম কথা হচ্ছে, আমি ভর্তুকিটা দিব, কিন্তু আমার মানে যারা ডিজার্ভ করে, সবচেয়ে হতদরিদ্র জনগোষ্ঠী 50% ভর্তুকি 1 পয়সা পায় না। আর মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা মাত্র 20% ব্যবহার করে, তারা তো ভর্তুকির মার্জিনালি পায়। সবচেয়ে বড় ভর্তুকির চাংটা খেয়ে ফেলছে 10%, সবচেয়ে রিচেস্ট। তো সেইখানে ভর্তুকি কমিয়ে ফেলে দাম বাড়ানো তো ন্যায্য, এটা কিন্তু প্রো পিপল ডিসিশন। কিন্তু অনেকে আমরা না বোঝার ফলে এটা নিজের স্বার্থের বিপক্ষে আমরা অনেক সময় দাঁড়িয়ে পড়ি। কুইক রেন্টালের বিষয় নিয়ে আপনাকে বলতে চাই, দেখুন, কুইক রেন্টালকে নিয়ে যে আমরা অভিযোগ করছি একতরফা ভাবে, কুইক রেন্টাল ইজ এ রিজন যার কারণে দাম বেড়েছে, সেটি কিন্তু মোটেও নয়। আপনি খেয়াল করে দেখুন যে 2009 সালে গভর্নমেন্ট এই যে স্বল্পমেয়াদী পরিকল্পনা আওতায় যদি কুইক রেন্টাল ধরেন, হাইপোথেটিক্যালি ধরে নিলাম কোন কুইক রেন্টালে গেল না, তারা সব স্থায়ী প্রজেক্টে গেল। সেই স্থায়ী প্রজেক্টগুলি কিন্তু 3 থেকে 3.5 বছর 4 বছর লেগে যায় শুরু থেকে আপনি একেবারে বিদ্যুৎ প্রোডাকশনে যেতে। তো আমরা যদি অন্ধকারেও থাকতাম, তারপরে এটা আসলো, ধরেন আসার পরে আমি সেই স্থায়ী প্রজেক্ট কি দিয়ে চালাতাম? আমার তো গ্যাস নাই এনাফ, আমার গ্যাসের অভাব, আমাকে কিন্তু সেই ডিজেল এন্ড ফার্নেস অয়েল ডিপেন্ড করতে হতো। কারণ আমরা 98 এর পর থেকে আমরা দেখেছি নতুনভাবে গ্যাস এক্সপোর্ট করে গ্যাসের উৎপাদন বাড়ানো হয়নি কিন্তু দীর্ঘদিন ধরে। এতদিন পরে আমরা কনকো ফিলিপসকে আবার এই যে ব্লকগুলি দিয়েছি গ্যাসের নতুনভাবে এক্সপোর্ট করে বাড়ানোর জন্য। তো গ্যাসের যে আমাদের অভাব, সে অভাবের জন্য কিন্তু আমাদের ডিজেল এবং ফার্নেস অয়েলের উপর ডিপেন্ড করতে হচ্ছে, সেই কুইক রেন্টাল হোক, সে আপনার স্থায়ী প্রজেক্ট হোক। তো কুইক রেন্টাল ইজ নট দ্য রিজন দাম বাড়ছে কারণ আমার
অল্টারনেটিভ জ্বালানি নাই, আমার ডিজেল ফার্নেস অয়েলে ডিপেন্ড করতে হচ্ছে। এবং আপনাকে বলি কুইক রেন্টালগুলি বেশিরভাগই ডুয়েল ফিউল, কাজে এটা এখন যেটি ফার্নেস অয়েলে চলে সেটি গ্যাসেও চলবে, যেটি ডিজেলে চলে সেটি গ্যাসে চলবে। আপনি যখনই গ্যাস উৎপাদন বেড়ে যাবে আপনি গ্যাসটা হুক করে দিলে সেটা গ্যাসে চলবে, দাম কমে আসবে। তাহলে কুইক রেন্টাল কিন্তু এখানে দাম বাড়ানোর জন্য কন্ট্রিবিউট করছে না। আরেকটি কথা বলা হয় যে গভর্নমেন্ট মেইনটেনেন্স করেনি, যার কারণে 1000 মেগাওয়াটের মতন বিদ্যুৎ প্রডিউস করতে পারে প্ল্যান্ট বসে গেছে। এটি কিন্তু ভুল কথা। মেইনটেনেন্স করতে গেলে আপনার এই প্ল্যান্টস গুলিকে বসিয়ে মেইনটেইন করতে হবে। আমাদের যে অবস্থা গেছে, আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি যতটুকু ছিল আমাদের ম্যাক্সিমাইজ করতে হচ্ছে বিদ্যুৎ প্রোডাকশনে। কাজে আমার সেই লাক্সারি ছিল না যে আমি বসে মেইনটেইন করব এবং আরো মানে লোডশেডিং এর দিকে বেশি যাব। এখানে আরেকটি বিষয় যেটি হয়েছে যে সত্যিকার অর্থে যেটি হয়েছে যে আমাদের ডিমান্ড এন্ড সাপ্লাই ঘাটতিটাই কিন্তু মূল কারণ হয়ে দেখা দিয়েছে আমাদের এই সমস্যা। কিন্তু আমরা এমন একটি মধ্যবর্তী অবস্থানে আছি যার কারণে কিন্তু আমরা এই সমস্যাগুলি ফেস করছি। তবে আপনাকে একটি বিষয় বলি যে অনেকে প্রশ্ন করেন যে আমরা কয়লাতে গেলাম না কেন। কয়লাতে কেন গেলাম না? কয়লা আমাদের যে আমরা যে এক্সট্রাক্ট করব, দেখুন এখানে আপনি একটা প্রজেক্ট নিলে আপনার কস্ট আর বেনিফিট অ্যানালিসিস করতে হয়। আপনি যদি কয়লাতে এক্সট্রাক্ট করতে যান, আমরা যদি ওপেন পিটে যাই, আমরা ক্লোজ পিটে আমরা জানি আমরা 10-15% বেশি উঠাতে পারি না। ওপেন পিটে গেলে আমাদের কতগুলি কস্ট আছে। একটা হচ্ছে আপনার আমাদের যে ডেন্সলি পপুলেটেড এরিয়া যেগুলো যেখানে আছে, আমাদের মানুষগুলোকে ডিসলোকেট করতে হবে, মানে রিসেটল করতে হবে। এটা একটা বড় কস্ট। পৃথিবীর অন্যান্য দেশে যেখানে ওপেন পিটে যায় এত ডেন্সলি পপুলেটেড এগুলো না। দ্বিতীয়ত হচ্ছে যে একটা পরিবেশগত একটা কষ্টের বিষয় আছে। যে টেকনোলজি অ্যাভেলেবল ইন দ্য ওয়ার্ল্ড সেটা দিয়ে আমাদের যে ক্ষতির যে রিস্কটা সেটা একটা বড় কস্ট। এবং আমরা তো নিজেদের টেকনোলজি নাই, বাইরে থেকে আমাদের আনতে হবে টেকনোলজি। এবং আমাদের কয়লা যেটা আমরা উঠাবো সেটা দিয়ে কিন্তু তাদেরকে পে ব্যাক করতে হবে। তাহলে আমাদের এই যে দেখেন ডিসলোকেশন কস্ট, পরিবেশগত কস্ট এবং যে কয়লাটা বাইরে ওরা নিয়ে যাবে, এই পুরো কস্টটাকে যদি আপনি বাদিকে রাখেন আর ডান দিকে বেনিফিট যে কয়লাটা পেলাম বিদ্যুৎ উৎপাদন করব, সেই বেনিফিট কিন্তু অনেক কম। তো কস্ট এন্ড বেনিফিট অ্যানালিসিস করতে যে বেনিফিট যেখানে কম হচ্ছে আপনি সেই প্রজেক্টে কেন যাবেন, সেখানে আমরা ডিসাইড করলাম আমাদের ফিউচার এনার্জি সিকিউরিটির জন্য কয়লা থাক, আমরা ইম্পোর্টেড কয়লাতে যাব। তখন দেখা গেল সমস্যা হচ্ছে ইম্পোর্ট করতে গেলে আমার সেই ক্যাপাসিটি নাই, ডিপ সি পোর্ট নাই, আবার আমি যদি ল্যান্ডে আনতে যাই কয়লা ট্রান্সপোর্ট করার আমার এই ক্যাপাসিটি নাই। তখন কিন্তু 3 বছর ধরে গভর্নমেন্টকে আপনার এক ধরনের হোমওয়ার্ক করতে হচ্ছে, এই ক্যাপাসিটি বিল্ড করতে হচ্ছে। করার পরে আমরা জানি এখন কিন্তু কয়লা বেসড, ইম্পোর্টেড কয়লা বেসড কিছু ইয়েতেও আমরা দিয়ে দিয়েছি প্রাইভেট সেক্টরে। তো ইভেন্চুয়ালি এবং জ্বালানি বহুমুখীকরণের পরিকল্পনা আওতায় যেটি করা হচ্ছে সেটি হচ্ছে আপনার টার্মিনাল তৈরি করা হচ্ছে এলএনজি যাতে আমরা ইম্পোর্ট করতে পারি। তারপর সোলার নিয়ে যে অ্যাক্টিভিটিগুলি আমরা দেখছি, তো সবকিছু নিয়ে আমরা যখন এগিয়ে যাব আমার মনে হয় এক ধরনের বড় ট্রানজিশন। সেটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করবো বিরতির পর। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। প্রিয় গ্রামীণফোন জিরোয়ারে কথা বলছিলাম মোহাম্মদ এ আরাফাতের সঙ্গে, রাজনীতি বিশ্লেষক এবং শিক্ষক। আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে, আপনি বলছিলেন যে কেন বিদ্যুৎ পরিস্থিতি এটা সাপ্লাই এন্ড ডিমান্ড সাইড এবং কেন কয়লা যাওয়া হলো না, সমস্ত জ্বালানির ডাইভার্সিফিকেশনের কথা। অ্যাবসলিউটলি। আপনি কি মনে করেন সব মিলিয়ে যে পরিকল্পনা আপনি রিসার্চ করে দেখেছেন তাতে কি নেক্সট ইয়ার নাগাদ কি কোনো ইমপ্রুভমেন্ট দেখা যাবে? দেখুন যদি আমরা 8000 মেগাওয়াট তৈরি করি তাহলে তো একটা বিশাল ধরনের পার্থক্য মানে ডিমান্ড থেকেই যাবে। অবশ্যই না, এমন একটি দেশে আমরা বাস করছি যেখানে 50% মানুষ, একটা সুবিধা যে জিডিপি গ্রোথ স্লো হয়ে আছে, ফলে ডিমান্ড একটু কমে আছে। না না, এখানে আপনাকে একটা জিনিস বলি, এই যে যারা কুইক রেন্টালকে সমালোচনা করছেন, আমরা যদি কুইক রেন্টালে না যেতাম, আমরা যদি ধরেন 3-3.5 বছর 4 বছর অপেক্ষা করতাম স্থায়ী প্রজেক্টগুলি নিয়ে, যেটা আমি বলেছি যেটি করার পর একই অবস্থা হতো, কারণ আমার ডিজেল ফার্নেস অয়েল দিয়ে এটা চালাতে হতো, গ্যাস তো নাই। কারণ আমার স্থায়ী প্রজেক্ট এখনই বসে আছে, যেগুলো আছে চলমান, কিন্তু 800 মেগাওয়াট টু 900 মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে, কিন্তু পারছে না বিকজ গ্যাস নেই। এখন আপনি বলবেন ওগুলো আমরা ডিজেল ফার্নেস অয়েলে চালাচ্ছি না কেন? কারণ ওগুলো সব গ্যাস বেসড, এগুলো একটাও ডুয়েল ফিউল না। আমরা পিছন দিকে আমরা ভেবেছিলাম যে গ্যাসের উপর আমরা ভাসছি, সবকিছু গ্যাস বেস করবো, কিন্তু সেই অতীত অভিজ্ঞতার শিক্ষা নিয়ে এখন কিন্তু ডুয়েল ফিউল করা হচ্ছে, যে ফার্নেস অয়েল ডিজেল দিয়ে ব্যবহার করবো, যখনই গ্যাস পাবো গ্যাসে আমরা যাবো। এখন আপনি যে বিষয়টি বলছিলেন সেখানে আমি বলি, এমন একটি দেশে আমরা বাস করছি যেখানে 50% মানুষ বিদ্যুতের সুবিধা বঞ্চিত। এটা আমরা মাঝে মধ্যে ভুলে যাই। 8000-9000 করলে আমরা আসলেই এই সমস্যার সমাধান করতে পারবো যদি যে 50% আমরা আমাদের কথা বলছি, আমরা পেয়ে আসছি, আমাদের কথা বলি, তাহলে পারবো। কিন্তু সরকারের অবজেক্টিভ তো শুধু আমাদের তুষ্ট করা না, তার তো সম্প্রসারণ করতে হবে বিদ্যুৎকে। তাকে তো 100% মানুষকে বিদ্যুৎ দিতে হবে, সেই জায়গায় তো নিয়ে যেতে হবে। সেখানে আমাদের লং ওয়ে টু গো। এবং সেখানে আমি মনে করি যে আপনার যে মাস্টার প্ল্যানটা নেওয়া হয়েছে, জ্বালানি বহুমুখীকরণের যে প্ল্যান, এলএনজি টার্মিনাল করার মাধ্যমে এলএনজি ইম্পোর্ট করার একটা পরিকল্পনা আছে, ইম্পোর্টেড কয়লা নিয়ে আসার যে পরিকল্পনা আছে, গ্যাস উৎপাদন বৃদ্ধির যে পরিকল্পনা আছে, সবকিছুর পরে কিন্তু কিছু আপনার থাকবেই, মানে ডিজেল এবং ফার্নেস অয়েল সেটাও থাকবে, যদিও এটা এক্সপেন্সিভ। তো কিছু থাকবে, খুবই অল্প কিছু পোর্শন।
কিন্তু আমাদের ইভেন্চুয়ালি আমরা 40% কয়লা বেসড 40% গ্যাস বেসডে চলে যাব, 20% হয়তো এলএনজি এবং আপনার ধরেন ডিজেল ফার্নেল বা সোলার উইন্ড বা অন্যান্য যে বায়োগ্যাস এগুলো সেগুলো কম্বাইন করে আমরা করব। ইভেন্চুয়ালি আমি যেটা মনে করি 2021 একটা টার্গেট আছে, এবং আমি একটু দেখেছি আমার আউট অফ কিউরিওসিটি, এবং যেভাবে আমরা এগোচ্ছি আমি বিশ্বাস করি যে আমরা কিন্তু পুরো বাংলাদেশকে কভার করে ফেলার দিকে এগোচ্ছি। আমি প্রগ্রেসটাকে খুব পজিটিভলি আমি দেখছি এটা হচ্ছে। সেটি তো ভালো লক্ষণ। যেমন এখানে আরেকটা জিনিস আপনাকে আমি বলতে চাই রাহুল দা, সেটি হচ্ছে দেখেন অনেকে বলেন যে আমরা কুইক রেন্টাল সব করে ফেলেছি, কেন স্থায়ী প্রজেক্ট গভর্নমেন্ট করেনি? সেটি কিন্তু একেবারে ভুল একটি ইনফরমেশন। গভর্নমেন্ট এখন পর্যন্ত ধরেন 49টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি করেছে, এর মধ্যে 3টি হচ্ছে রেন্টাল, 17টি কুইক রেন্টাল, 11টি আইপিপি নিয়েছে এবং 18টি সরকারি খাতে। সবকিছু কিন্তু দেখুন যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রত্যেকটি কিন্তু একই পয়েন্টে ডে 1 থেকে শুরু করা হয়েছে, সাইমালটেনিয়াসলি এগুচ্ছে। স্বল্পমেয়াদীটা রেজাল্ট প্রডিউস করা শুরু করেছে, মধ্যমেয়াদীটা আরো কিছুদিন পরে করবে এবং দীর্ঘমেয়াদীটা আরো পরে করবে। দীর্ঘমেয়াদী অংশ হিসেবে আমরা কিন্তু নিউক্লিয়ার পাওয়ারেও যাচ্ছি ইভেন্চুয়ালি। সো আমি কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবেও, যে আমি পৃথিবীর বাইরেও দেখে এসেছি বিভিন্ন উন্নত দেশের যে কিভাবে এনার্জি সিকিউরিটিটা এনশিওর করে, আমি কিন্তু একজন নাগরিক হিসেবে প্রচন্ডভাবে ইমপ্রেসড এবং আমি মানে একটা ফিউচারটা নিয়ে খুবই আশাবাদী, মানে অ্যাটলিস্ট এনার্জি সেক্টরে। এবং কিন্তু এখন মূল্য বাড়ানোটা কি যৌক্তিক হয়েছে? মূল্য বাড়ানোটা যেটি আপনাকে আমি বললাম যে মূল্য বাড়ানোর ক্ষেত্রে যেটি হয়েছে যে এই মূল্য বাড়ানোটা দরকার, কারণ আপনি ভর্তুকির বেশিরভাগ চলে যাচ্ছে তো আমরা সবচেয়ে ধনিক শ্রেণী রিচ যারা, মূল্য না বাড়ালে সেটিও অন্যায্য হবে। আপনি সম্পদের ডিস্ট্রিবিউশনের পয়েন্ট অফ ভিউ থেকে, সুষম বন্টনের পয়েন্ট অফ ভিউ থেকে এটা অন্যায্য, কারণ আপনি মূল্য না বাড়লে ভর্তুকি যত দিবেন তার 1 পয়সাও যে 50% মানুষ পাচ্ছে না, আর 40% আপনার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মাত্র 20% বিদ্যুৎ ব্যবহার করছে, তারা তো কিছু পাচ্ছে। 80% ব্যবহার করছে হচ্ছে 10% সেই রিচেস্ট, যারা ভর্তুকি পুরোটাই পেয়ে যাচ্ছে। তো সেই যে মানে অসম যে বন্টনটা, অন্যায্য বন্টনটাকে আপনি কিভাবে আর ভাঙবেন এই মূল্য বৃদ্ধির মাধ্যমে? এটা সমালোচনা কেন? এটা তো এটা সমালোচনা হচ্ছে যে না বোঝার জন্য, আমি যেটি মনে করি। আর মূল্য বৃদ্ধির আরেকটি কারণ হচ্ছে কিন্তু আপনার গোটা বিশ্ব জুড়ে জ্বালানির দাম বেড়েছে, আমাদের গ্যাস এবং কয়লার বাইরে ডিজেল ফার্নেস অয়েলের উপর নির্ভরতা বাধ্য হয়ে আমরা বেড়েছি, সেটি একটি কারণ। আরেকটি মূল কারণ যেটা আমি বারবার বলছি, অন্যায্যতা এবং সুষম বন্টন ভিত্তিক জায়গাতে এই আন্ডারস্ট্যান্ডিং এর অভাবে এই সমস্যাটি হচ্ছে, এবং এখানে সরকারের ব্যর্থতা হচ্ছে। প্রপারলি ইফেক্টিভলি সরকার কিন্তু এই কমিউনিকেশনটা, জনগণকে বোঝানোর কাজটি করতে হয়তো ব্যর্থ হয়েছে। সেই জায়গায় তার একটা প্রশ্ন করছে যে আপনি খেয়াল করেছেন মির্জা ফখরুল অভিযোগ করেছেন যে সমুদ্র বিজয়ের কাহিনী অলিক, মানে এখানে কিন্তু তারা বলছেন এটা, হ্যাঁ, বলে আপনার কি মনে হয় সরকার সমুদ্র বিজয়টা আসলে কি, এটা কি সরকার কি বোঝাতে পেরেছেন? আমরা এতটুকু বুঝেছি যে আমরা একটা বিশাল বিজয় অর্জন করেছি, তবে বিষয়টি এত কঠিন, ক্রিটিক্যাল, আমি কিছুটা বোঝার চেষ্টা করেছি বিভিন্ন লেখালেখি পড়ে। তবে আমি বিশ্বাস করি আমি এটা গভীরে গেলে আমি বুঝবো, যেটা আমি করার চেষ্টা করি যে কোনো আমাদের দেশের জাতীয় ইন্টারেস্টের সাথে সম্পৃক্ত বিষয়গুলি গবেষণার মাধ্যমে বোঝার চেষ্টা। তবে যেটি হচ্ছে কি যে সেটিও আসলে আমরা যতটুকু জানি যে একটা বিজয় অর্জন করেছে। কিন্তু ফখরুল ইসলাম সাহেব যেটি বলেছেন, রাহুল দা, আমার একটা জিনিস খারাপ লাগে যে আমাদের রাজনীতিটা এত বেশি রেটরিক নির্ভর এবং সাধারণ মানুষকে ডিসিভ করার যে প্রবণতা, সত্য মিথ্যা মিলিয়ে অসত্য মিলিয়ে মানুষকে একটা বিভ্রান্তিকর খবর দেয়। আসলে আমাদের এই যে ডায়ালগ এন্ড ডিবেট আর ডিসকাশনগুলি আরেকটু একাডেমিক, রেফারেন্স নির্ভর এবং সত্যের উপর দাঁড়িয়ে ফ্যাক্টস নির্ভর হওয়া উচিত। না হলে কিন্তু মানুষকে যে আমরা বিভ্রান্ত করে পলিটিক্যাল মাইলেজটা নিতে চাই, কিন্তু দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় ইভেন্চুয়ালি। মানে সবার আগে দেশ, তারপরে পলিটিক্যাল পার্টিগুলি। তো এইখানে যেটা হচ্ছে যে আমরা সত্য কথাগুলি এবং ফ্যাক্টসগুলি এবং একাডেমিক যে ডিসকাশনের মাধ্যমে আমরা টেবিলের উপর রাখি, দেশের জনগণ সেগুলো দেখুক, এডুকেট, জানুক, বুঝুক এবং তার বেসিসে সে তার নিজের জাজমেন্ট অ্যাপ্লাই করে সে কিন্তু একটা ডিসিশন নিবেই। তো সেই জায়গাতে আমাদের ডিসকাশনগুলি হয় না। আমরা এই যে দেখুন, সাধারণ মানুষের পক্ষে ইম্পসিবল এই সমুদ্রের বিষয়টি নিয়ে পড়াশোনা করে বোঝার। আজকে আমরা এতদিন ধরে শুনছি বিজয় হয়েছে, সবাই কনভিন্স। ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে থেকে শুরু করেছেন এটা শুভঙ্করের ফাঁকি, কিছুদিন ধরে ওরা এক নাগারে বলতে থাকবেন, কিছু মানুষ হলেও তো কনফিউজ হবে। তো এই যে মানুষকে বিভ্রান্ত করা, কনফিউজ করা, আমি সরকারি বিরোধী দল নির্বিশেষে বলছি, আমার দাবিটা হচ্ছে সত্য কথাগুলো আপনারা। একটা বিষয় আপনি যেটা বলছেন যে সরকারের সবই খারাপ এটা বলা, অথবা বিরোধী দলের সবই খারাপ এটা বলা, এই যে সংস্কৃতি, অ্যাবসলিউটলি মানে এটা কোনো মানে হয় না। সবকিছুকে আমরা পলিটিসাইজ করতে পারি না, সংকীর্ণ একটা ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে পারি না। দেশটা তো অনেক বড় জিনিস, দেশের জনগণ তো অনেক বড় জিনিস। রাজনীতি এবং এই যে আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলি তো দেশের ভিতরে অন্তর্গত। আসলে অনেকে এটা বলে থাকেন যে বিদ্যুৎ সংকট, তেল গ্যাসের দৈনন্দিন সংকটের থেকেও বেশি বড় সংকট এই মনোজগতের এই সংকটটি।
অ্যাবসলিউটলি। এইটা নিয়ে আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার এই যে এইসব ক্রিটিক্যাল ম্যাটারগুলো নিয়ে আমি যে রিসার্চ করি বা গবেষণা করে পড়াশোনা করে বোঝার চেষ্টা করি, কারণ আমি মনে করি এই বিষয়গুলি আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে একটা বড় ভূমিকা রাখে, এবং এই বিষয়গুলি যদি দেশের সাধারণ মানুষ না বুঝে ওঠেন, তাহলে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে দেখেছি বাংলাদেশের ইতিহাসে আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি। সাধারণ মানুষ ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে আমরা ভুল মানুষগুলোকে টলারেট করেছি ক্ষমতায়, অথবা ভুল মানুষগুলোকে এম্পাওয়ার করেছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাওয়ার পথে বারবার মুখ থুবড়ে পড়েছে, এবং ঘুরে ফিরে কিন্তু আমাদের এই সমস্যাটি হয়েছে। যার কারণে মানুষকে সঠিক ইনফরমেশনটি দেয়া, ফ্যাক্টসটা মানুষের কাছে তুলে ধরা, না ধরতে পারলে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে, সঠিক সিদ্ধান্ত না নিলে ভুল মানুষগুলি বারেবার এম্পাওয়ার্ড হবে এবং দেশকে আপনার এই যে এগিয়ে যাওয়ার পথে আমাদের অন্তরায় তৈরি করবে। আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি যে কথা যে আমি শেষের দিকে বলছিলেন সেটিকেই আমি গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চাই, বা যে প্রসঙ্গে আমরা সেটি হচ্ছে যে আমাদেরকে তথ্যভিত্তিক সত্যভিত্তিক কথা বলা দরকার। রাজনীতি থাকবে অবশ্যই রাজনীতির জায়গায়, কিন্তু মানে সবকিছুকে নাকচ করে দেওয়া বা সবকিছুকেই অ্যাকসেপ্ট করা একচেটিয়া ভাবে, এর বদলে এটা যুক্তিভিত্তিক সত্যভিত্তিক আলোচনা হওয়া দরকার। এবং আমাদেরকে খেয়াল রাখা দরকার যে আমরা আজকে অন্যের জন্য যেটা বলছি কালকে সেটা আবার আমাদের জন্য এসে পড়তে পারে। সেটি আমি সরকারি দল, বিরোধী দল বা যে কোনো মানুষের জন্য বলতে চাই। আর জনগণের একটা দায়িত্ব রয়েছে যে যথাসম্ভব বাস্তবতা উপলব্ধি করে বিশ্লেষণ করা। হঠাৎ করে কেন এত বিদ্যুতের দাম বাড়ছে এটি চিন্তা করা। এখানে আমি একটু সরকারের তরফ থেকেও দায়িত্ব রয়েছে জনগণকে বুঝিয়ে বলা। আমি ছোট্ট করে যদি একটু বলতে পারি যে জনগণের কাছে আমার একটা দাবি থাকবে, সেটা হচ্ছে একটু নিঃস্বার্থভাবে এবং একটু খোলামেলা ভাবে জিনিসগুলো বুঝে আমরা যাতে সিদ্ধান্তগুলি নিই। সেটা ঠিক, কিন্তু যখন মানে আমি আবার সেটা বলি, যখন সকালবেলা উঠে বিদ্যুৎ থাকে না, গ্যাস থাকে না, পানি থাকে না, তখন অফিসে যেতে হবে, আপনার পানি নেই, গ্যাস নেই, সেরকম সিচুয়েশন মানুষ ঠিক মতো বুঝতে নিতে পারে না। সেটাও মাথায় রাখা দরকার। ফলে আমরা আশা করি যে তারপরেও দেশের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আমরা বাস্তবের উপরে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেব, সত্যের উপরে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেব, এবং আপনি যে কথা বলছেন ভুল মানুষকে এম্পাওয়ার করবো না। এক্স্যাক্টলি। ভীষণ ভালো থাকবেন প্রিয় দর্শক।